So hello everyone, welcome to the Orbital Institute. আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস 11 এর যে জায়গাটা শিখব সেটা হচ্ছে বোর তত্ত্ব থেকে হাইড্রোজেন সদৃশ পরমাণু সংক্রান্ত রাশিমালা। গত ভিডিওটাতে আমরা বোরের যে অ্যাটমিক থিওরি সে সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব বোরের যে অ্যাটমিক থিওরি তার থেকে আমরা কি কি জিনিস পেতে পারি। তো তার মধ্যে প্রথমেই হাইড্রোজেন সদৃশ পরমাণু সংক্রান্ত রাশিমালা। হাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রোজেনের মতো, মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম যে সমস্ত অ্যাটম বা এলিমেন্টের মধ্যে দেখতে পাই, বা সেটা হয়তো একটা আয়নও হতে পারে। তো হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রন সিস্টেম যে সমস্ত সিস্টেমের মধ্যে আছে সেই সমস্ত সিস্টেমে পরমাণু সংক্রান্ত রাশিমালাগুলো আমরা দেখবো। কোন কোন রাশিমালাগুলো আমরা দেখবো? ফার্স্ট অফ অল দেখবো NH কক্ষপথ, N-তম কক্ষপথ ব্যাসার্ধ, মানে যে কোনো একটা কক্ষপথ হয়তো প্রথম নিউক্লিয়াসের পরবর্তী, নিউক্লিয়াস থেকে তার পরবর্তী যে কক্ষটা আছে তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে রেডিয়াস। তো ওই রেডিয়াসটা রাশিমালা, মানে কিভাবে আমরা নিউমেরিক্যাল ফর্মে রেডিয়াসটা বার করতে পারবো তার একটা রাশিমালা দেখবো ফার্স্টে। সেকেন্ড দেখবো ইলেকট্রনটা ওই কক্ষপথে ঘোরার সময় তার বেগ বা ভেলোসিটি কত, সেটা দেখবো Vn। অ্যান্ড আফটার দ্যাট আমরা 3 নম্বরে দেখবো ওই ইলেকট্রনটা ওই কক্ষপথে ঘোরার সময় তার মধ্যে মোট শক্তি কতটা, ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এর টোটাল মিলিয়ে মোট একটা ইলেকট্রনের এনার্জি কত হচ্ছে nth অরবিটে ঘোরার সময়, সেটা দেখবো En। তো আমরা আজকে এই ভিডিওটাতে এই 3টে রাশিমালা দেখতে পাবো। তো চলো দেখা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরবিটাল ইনস্টিটিউট। আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস 11 এর যে জায়গাটা শিখব সেটা হচ্ছে বোর তত্ত্ব থেকে হাইড্রোজেন সদৃশ পরমাণু সংক্রান্ত রাশিমালা। গত ভিডিওটাতে আমরা বোরের যে অ্যাটমিক থিওরি সে সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব বোরের যে অ্যাটমিক থিওরি তার থেকে আমরা কি কি জিনিস পেতে পারি। তো তার মধ্যে প্রথমেই হাইড্রোজেন সদৃশ পরমাণু সংক্রান্ত রাশিমালা। হাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রোজেনের মতো, মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম যে সমস্ত অ্যাটম বা এলিমেন্টের মধ্যে দেখতে পাই, বা সেটা হয়তো একটা আয়নও হতে পারে। তো হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রন সিস্টেম যে সমস্ত সিস্টেমের মধ্যে আছে সেই সমস্ত সিস্টেমে পরমাণু সংক্রান্ত রাশিমালাগুলো আমরা দেখবো। কোন কোন রাশিমালাগুলো আমরা দেখবো? ফার্স্ট অফ অল দেখবো NH কক্ষপথ, N-তম কক্ষপথ ব্যাসার্ধ, মানে যে কোনো একটা কক্ষপথ হয়তো প্রথম নিউক্লিয়াসের পরবর্তী, নিউক্লিয়াস থেকে তার পরবর্তী যে কক্ষটা আছে তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে রেডিয়াস। তো ওই রেডিয়াসটা রাশিমালা, মানে কিভাবে আমরা নিউমেরিক্যাল ফর্মে রেডিয়াসটা বার করতে পারবো তার একটা রাশিমালা দেখবো ফার্স্টে। সেকেন্ড দেখবো ইলেকট্রনটা ওই কক্ষপথে ঘোরার সময় তার বেগ বা ভেলোসিটি কত, সেটা দেখবো Vn। অ্যান্ড আফটার দ্যাট আমরা 3 নম্বরে দেখবো ওই ইলেকট্রনটা ওই কক্ষপথে ঘোরার সময় তার মধ্যে মোট শক্তি কতটা, ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এর টোটাল মিলিয়ে মোট একটা ইলেকট্রনের এনার্জি কত হচ্ছে nth অরবিটে ঘোরার সময়, সেটা দেখবো En। তো আমরা আজকে এই ভিডিওটাতে এই 3টে রাশিমালা দেখতে পাবো। তো চলো দেখা যাক। ওকে, তো আমরা এখানে দেখছি একটা ছবি আঁকা আছে, সেই ছবিতে কি দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস যার মধ্যে পজিটিভ চার্জ আছে এবং তার বাইরে একটা কক্ষপথ বা অরবিট আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা ইলেকট্রন সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। তো এই সময় একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে চারদিকে ঘোরে তখন তার মধ্যে দু রকমের বল বা ফোর্স উৎপন্ন, একটা সেন্ট্রিপেটাল ফোর্স আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ অভিকেন্দ্রিক বল মানে হচ্ছে যখন একটা ইলেকট্রন এইভাবে ঘুরছে তখন সেই ইলেকট্রনটা ভেতরের দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকে। রোটেশনাল মোশন ক্লাস 11 বা 12 ফিজিক্সের মধ্যে আমরা এটা করতে পারি যে অভিকেন্দ্র বল মানে কি, অর্থাৎ যখন একটা ইলেকট্রন এভাবে নিউক্লিয়াসে কোনো একটা কিছুকে কেন্দ্র করে ঘুরছে তখন তার ভেতরে যাওয়ার টেন্ডেন্সি একটা বল ক্রিয়েট হয়, এটা হচ্ছে অভিকেন্দ্র বল, সেন্ট্রিপেটাল ফোর্স। আর একটা ফোর্স কি হয় তারই সঙ্গে
বাইরের দিকে একটা ফোর্স তৈরি হয়। ঠিক যেরকম যদি একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, যখন আমরা একটা অটোতে আমরা চলি, তখন অটোটা একটা ডান দিকের একটা গলিতে ব্যাঁক নেওয়ার সময় কী হয়, আমরা অটোওয়ালার দিকে বা যিনি অটো চালান তার দিকে আমরা সরে আসি। তো সেটাই হচ্ছে অপকেন্দ্র বল, যেটা বাইরের দিকে হচ্ছে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, সেটা ভেতরের দিকে অ্যাটাচ হচ্ছে। সেটা ভেতরে যখন আমরা অটোটা বাঁ দিকে মুখ নেয় বা ডান দিকে মুখ নেয়, তখন সেটা আমরা অটোওয়ালার দিকে অর্থাৎ ভেতরের দিকে চলে আসি। অর্থাৎ একটা বল হচ্ছে এখান থেকে এই দিকে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে যাচ্ছে, এবং আরেকটা বল নিউক্লিয়াস থেকে উল্টো দিকে যাচ্ছে। তো এইভাবে পড়ার সময় যদি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসকে চারিদিকে কেন্দ্র করে ঘুরতে হয়, তো কি হবে না, অলওয়েজ সেই ইলেকট্রনটাকে কী করতে হবে, তার অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল দুটো কি করতে হবে, ইকুয়াল রাখতে হবে। যদি না সে ইকুয়াল রাখতে পারে, তাহলে কি ঘটনাটা ঘটবে না, তাহলে সেটা এরকম ঘুরতে ঘুরতে কী করবে, উপরের দিকে বেরিয়ে চলে যাবে। ঠিক যেরকম আমরা একটা বল বা একটা ঢিলকে যদি আমরা সুতোর সঙ্গে বেঁধে যদি আমরা এভাবে ঘোরাতে যদি ছেড়ে দিই, তাহলে দেখা যায় ঘুরতে ঘুরতে সেটা এরকম একটা ডিশ থেকে এরকমভাবে যদি ঘুরতে থাকে, যদি ছেড়ে দিই হঠাৎ করে, তাহলে এইভাবে উপরের দিকে উঠে যাবে, বা এভাবে ঘোরাতে গেলে এদিকে চলে যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যেহেতু আমরা এখানে দেখছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘোরার সময় কখনোই সেরকম কোনো ঘটনা ঘটে না, তো সুতরাং আমরা এটাকে বলতেই পারি যে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল দুটো সমান থাকে। তো এই সমান দুটো বল, তার বলগুলো কি বলতে হবে, আমরা রাশিমালা বার করতে। রাশিমালাগুলো কি কি, আমরা এখানে শুধুমাত্র জেনে রাখবো যে অভিকেন্দ্র বলের রাশিমালা কি। অভিকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে অভিকেন্দ্র বল that is ZB into E by R square। সেটা হচ্ছে আকর্ষণ বল। কোন আকর্ষণ বল না, যে আকর্ষণ বল দ্বারা নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে, দ্যাট ইজ অভিকেন্দ্র বল। where Z হচ্ছে যে পরমাণুটা, যে অ্যাটমটা আমরা নিয়েছি তার পারমাণবিক সংখ্যা। ZE মানে হচ্ছে নিউক্লিয়ার চার্জ, E মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর E মানে হচ্ছে ইলেকট্রন চার্জ। কিন্তু ZE এই দুটোকে গুণ করলে হচ্ছে নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়াসের আধান পাওয়া যাচ্ছে। তাহলে ZE into E by R square which is ZE square by R square। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের একটা পার্ট বা রাশিমালা। এরপর আমরা দেখছি অপকেন্দ্র বল, সেন্ট্রিফুগাল। অপকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে mv square by r। এই রাশিমালাগুলো কোথা থেকে আসে, তার জন্য আমরা রোটেশনাল মোশন চ্যাপ্টারটা যখন শিখবো ফিজিক্সের, তখন আমরা জানতে পারবো এই রাশিমালাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। এই সময় আমরা এটা জানার আমাদের কোনো দরকার নেই। তো আমাদের সূত্র বা শর্ত অনুযায়ী আমরা কি ভেবেছিলাম যে অভিকেন্দ্র এবং অপকেন্দ্র দু রকম বলকে কি হতে হবে, ইলেকট্রনের সমান হতে হবে, অর্থাৎ হতে হবে ZE স্কোয়ার বাই R স্কোয়ার সমান সমান mv স্কোয়ার বাই r। তো এখান থেকে আমরা এই দুটোকে ইকুয়াল করলাম, এবং এখান থেকে আমরা লিখতে পারি v স্কোয়ার ইকুয়াল টু ZE স্কোয়ার বাই mr। v স্কোয়ার ইকুয়াল টু ZE স্কোয়ার বাই mr, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এই সমীকরণটা আমরা পেলাম। এইবার আমরা এটাকে অন্য একটা সমীকরণের সঙ্গে ইকুয়াল করব। কি করে করব সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এবার আমরা এদিকটা দেখছি, এখানে v স্কোয়ার ইকুয়াল টু ZE স্কোয়ার বাই mr পাওয়া গেছে। তো এবার আমরা জানি বোরের তত্ত্বটা যদি তোমরা আগে পড়ে থাকো, আমার ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে দেখবে যে আমরা বোরের তত্ত্বের যে প্রথম গাণিতিক ফর্ম যেটা ছিল বোরের তত্ত্বের শিকার্যে, সেটা ছিল mvr is equals to nh by 2 pi। এটা হচ্ছে বোরের তত্ত্বের প্রথম শিকার্যের গাণিতিক। mvr মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, আর nh by 2 pi একটা ধ্রুবক, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো mvr equal to nh by 2 pi এই সমীকরণটা আমরা পেয়েছিলাম। তো এখানে আমরা কি করছি, v equal to কি বার করছি, nh by 2 pi mr। এবারে কি করছি, দু পক্ষে কি করছি, আমরা স্কোয়ার করে নিচ্ছি, দ্যাট ইজ v স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 pi স্কোয়ার n স্কোয়ার r স্কোয়ার। তো দেখা যাচ্ছে এখানেও v স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এখানেও v স্কোয়ার ইকুয়াল টু সামথিং।
তাহলে আমরা কি করতে পারি, দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়েট করে দিতে পারি। অর্থাৎ 1 আর 2 কে ইকুয়েট করে দিলে কি পাওয়া যায়, z স্কোয়ার বাই mr is equals to n square h square by 4 pi square m square r square। তো এখান থেকে আমরা কি বার করবো, r বার করবো। সেই r এর ফর্মুলা হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার। তো যদি না দেখা যায় আমি নিচে করে দিচ্ছি, ঠিক আছে, ওটা করে লিখে দিচ্ছি, ওপরটা করে লিখে দিচ্ছি, যদি অসুবিধা হয় ওপরটা দেখে নাও। তাহলে r এর যে রাশিমালা সেটা হয়ে যাচ্ছে r ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। তো এখান থেকে r অর্থাৎ n r n মানে হচ্ছে nth অরবিট, যে কোনো 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর হোক, যে কোনো অরবিটের আমরা এখান থেকে কি করতে পারি, ব্যাসার্ধ বা রেডিয়াস বার করতে পারি নিউক্লিয়াস থেকে তার ডিস্টেন্সটা। যেখানে n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ কোন কত নম্বর শেলে সেই ইলেকট্রনটা আছে, যাতে n ইকুয়াল টু 1 2 3 এনি নাম্বার হতে পারে এক্সেপ্ট 0। m হচ্ছে ইলেকট্রনের মাস, z হচ্ছে যে অ্যাটমটা নিচে তার অ্যাটমিক নাম্বার, e মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এই হলো রেডিয়াসের ফর্মুলা। তো এখানে যদি নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের কোনো অ্যাটম, অর্থাৎ হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সে তার যদি রেডিয়াসটা বার করতে বলে, তাহলে r ইকুয়াল টু কত পাই আমরা, 0.53 অ্যাংস্ট্রম। এই ভ্যালুটা পাওয়া যায়, বা 0.529 খুব প্রিসাইজলি বলতে পারে। তো এখানে হচ্ছে r এর ভ্যালুটা হাইড্রোজেনের প্রথম অরবিট, হাইড্রোজেনের প্রথম অরবিটের রেডিয়াস নিউক্লিয়াস থেকে তার ভ্যালুটা 0.529। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু রেডিয়াস বার করতে পারি, ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখবো n-তম কক্ষের বেগ, অর্থাৎ n-তম কক্ষে যদি কোনো একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা কি বেগে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তার রাশিমালাটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসি যে আমরা আগেই দেখেছি যে v ইকুয়াল টু nh বাই 2 পাই mr, এই সমীকরণটা আমরা পেয়েছি। তো তাহলে আমরা কি দেখছি, v ইকুয়াল টু nh বাই 2 পাই m ইন্টু rটা কি আছে 1 বাই r হিসেবে লিখতে পারি। তাহলে v ইকুয়াল টু আবার লিখছি nh বাই 2 পাই m টু v। আচ্ছা, r এর ফর্মুলা, r এর রাশিমালাটা আমরা একটু আগেই আমরা দেখলাম যে r এর ফর্মুলাটা কি ছিল, n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। তো এবার আমরা কি করে দেবো, যেহেতু rটা উল্টো আছে অর্থাৎ রেসিপ্রোকালে আসে বা অনন্যকে আসছে, তো আমরা কি করবো, n স্কোয়ার h স্কোয়ারটা নিচে চলে আসবে, আর 4 পাই স্কোয়ার m z স্কোয়ারটা এগুলো চলে আসছে, ওপরে চলে আসছে, ঠিক আছে। তো এবার থেকে আমরা এখান থেকে তাহলে কাটাকুটি করে কি পেয়ে গেলাম, 2 পাই z স্কোয়ার বাই nh। তাহলে vn ইকুয়াল টু 2 পাই z স্কোয়ার বাই n ইন্টু h, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বার করেছি যে একটা ইলেকট্রনের এনার্জি কতটা হয় 1 নম্বর শেলে থাকার সময়, n ইকুয়াল টু 1 এবং z ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা ফর্মুলা দিয়ে বার করেছি যে এর ভ্যালুটা যেটা বেরোয় সেটা আমরা এখানে দিচ্ছি, কত ভ্যালু বেরোয়। দেখা যায় যে এই ভ্যালুটা বেরোচ্ছে 2.186 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড বাই 10। এর জায়গায় আমরা 1 2 3 যা বসাবো সেই অনুযায়ী ভ্যালুগুলো কম বেশি। তো এইভাবে আমরা ভি অর্থাৎ বেগ, n-তম কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কতটা বেগ নিয়ে ঘুরছে দেখতে পেলাম। তো অর্থাৎ এটা প্রচণ্ড ট্রিমেন্ডাস গতিবেগ, অর্থাৎ 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড এই অর্ডারে ঘুরছে, তাহলে প্রচণ্ড গতিতে ঘুরছে। তো এই জন্যই অ্যাকচুয়ালি কিন্তু গতি কণা, ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধরনের বর্তমান থাকে। তো যাই হোক, সেটা আমরা অন্য ভিডিওতে দেখবো। তো এইখানে আমরা দেখলাম n-তম কক্ষের গতিবেগ কত হতে পারে সেটা আমরা দেখতে পেলাম। ওকে, তো এইবারে আমরা দেখছি যে ইলেকট্রনটা এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে যে কক্ষপথটা দেখতে পাই তার ব্যাসার্ধটা কত, ডিস্টেন্সটা কত থেকে, অর্থাৎ ব্যাসার্ধ নিউক্লিয়াসের থেকে
আর এন অর্থাৎ এন এর রেডিয়াসের ব্যাসার্ধ কত সেটা দেখলাম। নেক্সট দিলাম যে ইলেকট্রনটা ওই রেডিয়াসে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ভেলোসিটি বা বেগ কতটা বেগে ঘুরছে। নেক্সট আমরা দেখবো যে ইলেকট্রনটা ওই বেগে ঘুরছে তার মোট শক্তি বা এনার্জি কতটা হচ্ছে। এবার আমরা জানি যে মোট শক্তিকে আমরা যখনই রিপ্রেজেন্ট করতে যাই তখনই আমাদের কি দুটো যে ভ্যালু আসে, একটা হচ্ছে ইপি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি, আর একটা হচ্ছে ইকে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। অর্থাৎ পোটেনশিয়াল অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোকে যোগ করলেই তবে আমরা কোনো জিনিসের মোট শক্তি পেতে পারি। ফার্স্ট অফ অল আমরা এমনিতে আমরা কি জানি যে গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তি কত হয় কোনো পার্টিকেলের হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা ছোট থেকেই জেনে আছি যে হাফ এম ভি স্কোয়ার হয়। এবারে ভি স্কোয়ারের ফর্মুলা আমরা আগে যখন একটু আগেই দেখলাম যে ভি স্কোয়ারের জায়গায় কত লিখেছিলাম আমরা, হাফ ইন্টু এম ইন্টু জেড স্কোয়ার বাই এম আর, এই ফর্মুলাটা আমরা লিখেছিলাম। এম আর এম যদি এখান থেকে কেটে যায় তাহলে চলে আসছে জেড স্কোয়ার বাই 2r। এটা হচ্ছে ই কে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি রাশিমালা। কিন্তু আমাদের এখানে স্থিতিশক্তি রাশিমালাটা আমাদের বার করতে হবে। তো সেটা আমরা দেখিনি স্থিতিশক্তি রাশিমালাটা আমরা কিভাবে বার করব। স্থিতিশক্তি কি করে বার করতে হয় সেটা একটু ইন্টারেস্টিং। তো যে কোনো ইলেকট্রন বা যে কোনো কণাকে বা ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাপেক্ষে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসার জন্য যে মোট পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হচ্ছে সেই নিউক্লিয়াসের আর দূরত্বের স্থিতিশক্তি। অর্থাৎ এটাকে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কোথা থেকে না, সেই ইন্টিগ্রেশনটা করতে হবে আর ইকুয়াল টু ইনফাইনাইট ডিস্টেন্স, অর্থাৎ অসীম দূরত্বে কোনো একটা ইলেকট্রন আছে সেখান থেকে কোথায় নিয়ে আসতে হবে আর ইকুয়াল টু আর ডিস্টেন্স, অর্থাৎ রেডিয়াসের মধ্যে, ইনফাইনাইট থেকে রেডিয়াসের মধ্যে ইলেকট্রন থেকে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় দ্যাট ইজ স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তাহলে কার রেসপেক্টে করবো, এটার ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার আর ডি আর এর রেসপেক্টে করবো। তো এটা ইন্টিগ্রেশন করা হচ্ছে এখান থেকে, যেহেতু আমরা জানি যে জেড স্কোয়ার এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তাই এটা বাইরে চলে আসছে। এখান থেকে ইনফাইনাইট থেকে আমরা আর ডিস্টেন্স দেখছি ডি আর বাই আর স্কোয়ার, তাই এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এটাকে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে 1 বাই আর মাইনাস 1 বাই আর। তো এটা যদি ভ্যালু আমরা বার করি তো এখানে পাবো, এই ভ্যালুটা আমি উপরে লিখছি মাইনাস জেড স্কোয়ার বাই, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এর ভ্যালু। তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু পেলাম মাইনাস জেড স্কোয়ার বাই অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তির মানটা কিন্তু নেগেটিভ, কার ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে কিভাবে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটোকে যোগ করে আমরা মোট শক্তি পেতে পারি। তো কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা ছিল সেটা কি ছিল, জেড স্কোয়ার বাই 2r। তো এখানে আমরা দেখে নেব কিভাবে আমরা সেই ভ্যালুটাকে ইউটিলাইজ করতে পারছি। তবে দেখে নেব এখানে টোটালটা ছিল জেড স্কোয়ার, ঠিক আছে আমি আসছি। তো জেড স্কোয়ার বাই 2r, তাহলে পাচ্ছি আমরা এখান থেকে জেড স্কোয়ার বাই 2r মাইনাস জেড স্কোয়ার বাই আর। যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয় তাই প্লাসটা আমরা এখানে ঠিক আছে দিচ্ছি, অসুবিধা হয়। তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যদি আমরা এখান থেকে এলসিএম করি, এখান থেকে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার হচ্ছে এখান থেকে মাইনাস জেড স্কোয়ার বাই 2r। এইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি বা ই টোটাল। এবারে আমরা
মনে হতেই পারে যে আর এর জায়গায় তো অন্য কিছু বসাতে পারি, কি বসাতে পারি না, আর এর যে আমরা রাশিমালাটা পেয়েছি মাইনাস জেড স্কোয়ার বাই টু কিন্তু আরটা যেহেতু নিচে, তাই আবার আমাদের এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এন জেড স্কোয়ার, সেটা 4 পাই স্কোয়ার এন জেড স্কোয়ারটা উপরে বসবে আর এন স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচে বসবে। তো এখান থেকে যদি আমরা রাশিমালাটা বার করি তাহলে বেরোবে -2 পাই স্কোয়ার এম, আমি করে দিচ্ছি, -2 পাই স্কোয়ার এম টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা হলো আমাদের টোটাল এনার্জির ভ্যালু। টোটাল এনার্জির ভ্যালু কত হলো? -2 পাই স্কোয়ার এম ইন্টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, ওয়ার এন যে কোনো নাম্বার 1 2 3 যে কোনো নাম্বার, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের এনার্জি, আর এম হচ্ছে ইলেকট্রনের মাস, আর এই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এইভাবে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু নেগেটিভ পাবো, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি অলওয়েজ নেগেটিভে হয়। যত ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি আসে তত কি হয়, অর্থাৎ হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিট যদি ইলেকট্রন চলে আসে তাহলে এনার্জি রেডিয়েট করে, তত স্টেবল হওয়ার চেষ্টা করে, কিন্তু স্টেবল হতে পারে, যত স্টেবল হওয়ার চেষ্টা করবে তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, কিন্তু ওর ভ্যালু নেগেটিভ থেকে পজিটিভ হবে কোনোদিন না, কারণ ইলেকট্রনের এনার্জি যদি পজিটিভ হয়ে যেত তাহলে ও নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়তো, হুইচ ইজ নন এক্সিস্টেন্ট সিনারিও। তাই ইলেকট্রনের এনার্জি অলওয়েজ নেগেটিভ, এবং এটাই হচ্ছে এই ইকুয়েশনের তাৎপর্য বা সিগনিফিকেন্স। তো এইটুকু আমরা এখান থেকে শিখলাম, এই তিনটে জিনিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।